আমি আমার সংসারকে খুব ভালোবাসি। আমার সংসার আমার স্বপ্ন, আমার শান্তির ঠিকানা। এখানে আছে হাসি, কান্না, অভিমান আর ভালোবাসার মিশেল। প্রতিটি সকাল শুরু হয় আমার প্রিয়জনের হাসি দিয়ে, আর প্রতিটি রাত শেষ হয় আমার ভালোবাসার আশ্রয় থেকে। যত ঝড়ঝাপটা আসুক, সংসার আমার শক্তির উৎস, সাহসের জোয়ার। এখানেই আমি খুঁজে পাই জীবনের অর্থ। এখানে আমি সব থেকে বেশি আপন। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যে অবস্থায় বসে আজকের ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলে আপনাদের সাথে আজকে একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে এসেছি। আমার সাপ্তাহিক খাবারের রুটিন আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আমাদের 5 জনের সংসারে 8,000 টাকা দিয়ে কিভাবে আমরা পুরো মাস খাওয়া দাওয়া করি সেটারই রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কম বেশি সবাই জানেন যে আমার 1.5 বছরের একটা বেবি আছে। তো এখানে কিন্তু বেবির খাবার সহ ইনক্লুড করা। আমি সকালে, পূর্বাহ্নে, দুপুরে, বিকেল, রাতে এখানে 5 বেলার খাবার শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 8,000 টাকা দিয়ে আমরা 5 জন এই খাবারগুলো খেয়ে থাকি। তবে মেহমান আসলে সেটা ভিন্ন হিসাব, বা আপনার ভাইয়া যখন সপ্তাহে আসে তখন তার জন্য কী আয়োজন করি সেটা ভিন্ন। কিন্তু কেউ না থাকলে আমরা এই 8,000 টাকা দিয়ে এই খাবারগুলো আলহামদুলিল্লাহ খাই। যাদের বাজেট 8,000 টাকা তারা আমার এই সাপ্তাহিক খাবার রুটিনটা ফলো করতে পারেন। আর যাদের এর থেকে নিচে তাদেরকে বলবো যে না ফলো করার জন্য। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যা রিজিকে রাখেন তাই আলহামদুলিল্লাহ বলবো। তবে আল্লাহ খারাপ খাওয়ায় না। 8,000 টাকার মধ্যে আমাদের খুব ভালোভাবেই চলে যায়। আর এই মধ্যবিত্ত সংসারে আমরা কিন্তু মেয়েরাই পারি কিছু টাকা সেভ করতে। তো এই খাবারের পরিমাণ প্লাস খাবার যদি আমরা প্রতিদিন বাচ্চাদেরকে একঘেয়েমি না সৃষ্টি করতে চাই, তাহলে খাবারের ভিন্নতা দেওয়া উচিত। আর খাবারের ভিন্নতা দিতে গেলে অবশ্যই আপনাকে খাবারের রুটিন মেনটেন করতে হবে। কারণ আজকে আপনি যে খাবারটা দিয়েছেন আগামীকালকে আপনি সেই খাবারটা দিবেন না, এতে বাচ্চারা বোরিং ফিল করে। তো সপ্তাহে যদি এক এক দিন এক এক খাবার খায় তাহলে সেটা কম খাক বেশি খাক বাচ্চাদের মধ্যে কিন্তু ওই বোরিং ফিলটা আসবে না। সুতরাং তারা যাই খায় অল্প খাক আর বেশি খাক খাবে। আর আলহামদুলিল্লাহ আমি খাবার অপচয় করি না, যতটুকু আমার বাচ্চাদেরকে দরকার অতটুকুই আমি রান্না করে খাওয়াই। আর ছোটো বাবুর কথা আলাদা, ওর সবসময় রুচি একরকম থাকে না, ও কখনো এটা খাচ্ছে তো অনেক সময় খায় না, আবার অনেক সময় দেখা যায় আমাদের বড়োদেরগুলোও ট্রাই করে। তো ওর হিসাব আলাদা। তারপর আমি এখানে ইনক্লুড করেছি ওর যে 5 বেলার খাবারে আমি ওকে কী দেই সেগুলো। আর আপনাদের সাথে কথা বলতে বলতে খাবার নিয়ে আমি কিন্তু অনেক কাজ করছি। এই রুটিন করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়েছি, রুটিন করেছি। তারপরে হচ্ছে আমি আমার টেবিলের ম্যাটটা একটু চেঞ্জ করে দিচ্ছিলাম। প্রতিদিন একরকম দেখতে দেখতে আসলে চোখে যেমন কেমন একঘেয়েমি ধরে গেছে, তো সেটা চেঞ্জ করে দিচ্ছি। আসলে বেবি নিয়ে না অনেক কাজ করতে চাইলেও করতে পারি না। তারপরেও যেহেতু আমি একজন চাকরিজীবী ওমেন, তো দেখা যায় সপ্তাহের 2টা দিন পাই, ওই 2টা দিন চাই যে বাচ্চাদেরকে সময় দিব, নাকি সংসারের ঝামেলা শেষ করব, নাকি বা ছোটো বেবিটাকে একটু টাইম দিব, না বড় বাচ্চাদেরকে একটু পরীক্ষা, ওদেরকে কি পড়াবো বা ওদের সাজেশন তৈরি করে দিতে হবে কি না, মানে সব মিলিয়ে আমি একটা হিমশিমের মধ্যে পড়ে যাই। তো তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, ওদেরকে নিয়ে সময় কাটছে। ওরাই হচ্ছে আমার এক পৃথিবী আর কি। তো আমার এই সংসারকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। সংসারের জিনিসপত্রগুলোকেও মনে হয় যে আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসি, এরকম একটা অবস্থা। মানে আমার যা আছে তা নিয়ে আমি সুখে থাকার চেষ্টা করি। হয়তো বলতে পারেন আপনারা যে আপনার কি আহামরি কোনো কিছু আছে নাকি? আসলে আহামরি না, এই সংসারের প্রতিটা জিনিস আমার অনেক মায়ার, অনেক মানে আপন। এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো সংসারের সকালবেলার কাজটাই কিন্তু একটু আমার কাছে মনে হয় মেন। আর সকালবেলা যদি ভোরবেলা ঘুম থেকে ওঠা যায় তাহলে অনেক কাজ কিন্তু খুব দ্রুত শেষ করা যায়। তো ছোটো বেবি ওঠার আগে আমি চেষ্টা করছি ঘরটাকে একটু পরিপাটি করে নেওয়ার জন্য।
তো ওই কাজগুলো করে এসে তারপরে আমি রান্না করতে নাস্তা বানাতে যেই এসেছি অমনিতে ও ঘুম থেকে উঠে গেছে, আর ওকে নিয়ে আমি নাস্তা বানাচ্ছি। আজকে আমি এখানে ডাল ভাজি করে নিব। আমার বাসায় আজকে ডিম শেষ, আর ডাল ভাজি আর কাঁঠাল আছে, এগুলো দিয়ে ওদের সকালে নাস্তা হয়ে যাবে। সংসার এমন একটা মায়ার জায়গা যেখানে শুধু এক ছাদের নিচে থাকা নয়, এটা হচ্ছে একে অপরের হাসি কান্না ভাগ করে নেওয়া। সন্তানের মুখের দিকে তাকালে যেন মনে হয় আমি কোনো স্বর্গরাজ্যে আছি। সংসার কিন্তু আসলে তখনই আপন হয় যখন ভালোবাসা, সম্মান আর বিশ্বাস প্রতিটা সম্পর্কের বাঁধনকে শক্ত করে ধরে রাখবে। ঝগড়া থাকুক, অভিমান থাকুক, দিন শেষে যেন মিলে যায় এই মন, তাহলেই সংসার হয়ে উঠবে আমাদের সত্যিকারের আপন। কথাটা যতই পড়ি ততই যেন আর ভালো লাগে। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত আছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই ইনকাম করি, তাতে কি আমাদের ওরকম আবার খরচও আছে। তো মধ্যবিত্ত পরিবারে কিভাবে বাজেট কেস করে আমরা কিছু টাকা আয় করতে পারবো সন্তানদের জন্য বা ভবিষ্যতের জন্য, তার কিছু ছোট ছোট টিপস আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব কাজ করার পাশাপাশি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের মনে ধরে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে যেতে পারেন, যেন পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও দিলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি সবগুলো কাজ আপনি করে থাকেন, এই পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে আপনাকে জানাই অনেক অনেক ভালোবাসা ও দোয়া। মধ্যবিত্ত পরিবারের জন্য টাকা সঞ্চয় মানে শুধু কষ্ট করে আয় নয়, বরং পরিকল্পনা করে ব্যয় করা। শুরুতেই আমি বা আপনি একটা বাজেট তৈরি করতে পারি। আমরা বাজেটের মধ্যে মাসের শুরুতেই আয় ব্যয়ের তালিকা লিখে ফেলবো। প্রয়োজনীয় ভাড়া, খাবার, চিকিৎসা, পড়াশোনা আর অপ্রয়োজনীয় ব্যয় আলাদা করে হিসেব করে রাখবো। 2 নাম্বার, আয় করার পর আগে সঞ্চয় পরে খরচ। এই নিয়মটি অনুসরণ করার চেষ্টা করব। মাসের শুরুতে আয় থেকে 10 অথবা 20% আলাদা করে রাখতে হবে, এটা অবশ্যই সঞ্চয়ের জন্য। এই টাকা আলাদা অ্যাকাউন্টে বা সঞ্চয়পত্রে রাখতে পারি আমরা, অথবা ব্যাংকে জমাতে পারি, বা ঘরোয়া যে ব্যাংকগুলো পাওয়া যায় মাটির ব্যাংক, সেখানেও জমাতে পারি। মোট কথা হলো এই 10% অথবা 20% বেতনের বা ব্যবসায়ের যেই টাকা আসবে আমাদের মান্থলি, সেখান থেকে কোনোভাবেই খরচ করা যাবে না। 3 নম্বর যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় আমাদেরকে খরচগুলো কমিয়ে ফেলতে হবে। যেমন বাইরের খাবার, অপ্রয়োজনীয় শপিং, বিলাসী জিনিস কেনাকাটা করা, এগুলো যেগুলো না হলেই হয় সেগুলো থেকে বিরত থাকবো। একবার কিছু কিনতে ইচ্ছে করলে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করব। মনে মনে ভাববো যে সেটা কি আসলে আমার আসলেই দরকার নাকি আমার মন চাইছে। তো সেটাকে প্রায়োরিটি দিয়ে আমরা একদিন আগে মন বিবেকের উপর রেখে পরে জিনিসটা কেনার চেষ্টা করব বা বিরত থাকবো কিনতে। ব্র্যান্ডের পেছনে না ছুটে ভালো মানের স্থানীয় পণ্য ব্যবহার করতে পারি। বিদ্যুৎ, পানি, গ্যাস এগুলোর অপচয় আমরা কমাতে পারি। হঠাৎ শখ মেটাতে অপ্রয়োজনীয় জিনিসের জন্য ঋণ করব না কখনো। তারপর ক্রেডিট কার্ড থাকলে সময় মতো বিলগুলো পরিশোধ করব, যে তাতে আমাদের সুদগুলো বাঁচবে। আর 3 থেকে 6 মাসের খরচের সমান টাকা আলাদা করে রাখবো, যাতে অসুস্থতা, চাকরি হারানো বা ব্যবসায় লস, জরুরি পরিস্থিতিতে আমরা সেটা কাজে লাগাতে পারি। 50-30-20 রুল হচ্ছে জনপ্রিয় ও সহজ সঞ্চয় পদ্ধতি মধ্যবিত্তদের জন্য। তো এটার নিয়ম হচ্ছে 50% আমার প্রয়োজনীয় খরচ, যেমন মাসিক ইনকামের 50% খরচ করব জীবনযাপনে যেটা অপরিহার্য, বাসা ভাড়া, লোন বা কিস্তি, বাজার, খাবার, বিদ্যুৎ, পানি, গ্যাস, চিকিৎসা, যাতায়াত খরচ, বাচ্চাদের শিক্ষার যে ফি এটা বহন করব। আর 30% আমরা সেটা খরচ করব ইচ্ছাধীন খরচ, যেটা আমার দরকার, পোশাক পরিচ্ছদ অথবা কোথাও ঘোরাঘুরি বা দাওয়াত কোথাও মেনটেন করতে হলে সেটা আমি ব্যবহার করব। আর যে 20% থাকবে সেটা হবে আমার সঞ্চয় ও বিনিয়োগের। আয়ের এই 20% আমি কখনোই খরচ করব না, সেটা সরাসরি সঞ্চয়ে রেখে দিব, সেটা যেভাবেই হোক। তো এভাবে রাখলে আমরা মধ্যবিত্তরাও কিন্তু একদিন হয়ে যেতে পারি লাখপতি বা কোটিপতি। সবাই আমরা হিসেব করে যদি চলি, হিসেব করে সাপ্তাহিক রুটিন মেনটেন করে আমরা খাবার দাবার খাই, এতে যেমন বাচ্চাদের
পুষ্টির চাহিদা ফিল আপ হবে, তেমনি কিন্তু আমাদের কিছু টাকা সঞ্চয় করাও সহজ হবে। আর যদি এই রুলগুলো মেনে চলি, মধ্যবিত্ত যাই ইনকাম করি না কেন, যার যতটুকু ইনকাম সেই ইনকামে যদি সে এই রুলটা ফলো করে, তাহলে সেও কিন্তু একদিন লাখপতি বা কোটিপতি হয়ে যেতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি ভিডিওর কিন্তু অনেক কিছু করে ফেলেছি, দেখেছেন আপনারা। আমি বাজারে এনেছিলাম, সেটাও গুছিয়ে নিয়েছি। আর বাজারের সাথে সাথে বাচ্চাদের জন্য আজকে একটু কেক, পাউরুটি, তারপর হচ্ছে ফল টল নিয়ে এসেছি। আমি কয়েকটা বোরকার কাপড় কিনেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার পুরো 1 মাসের খরচ। সাধারণত কাপড় চোপড় সবসময় কেনা হয় না, এটা হয়তো বছরে বা 6 মাসে একবার এগুলো কিনি। তো আজকে কিনেছি, হয়তো সামনের আরও 6 মাস আমার এটা লাগবে না। কিন্তু খাবার দাবার সব কিছু ওই 8,000 টাকার মধ্যে আমি মেনটেন করার চেষ্টা করি। মেহমান আসলে সেটা ভিন্ন হিসাব, সেখানে হয়তো আরও 2-3 হাজার টাকা বা 3-4 হাজার টাকা যোগ হয়। আর মেহমান না আসলে এই 8,000 টাকা দিয়ে সুন্দর আমরা 5 জনের সংসারে সুন্দর চলে যায়, আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আপনাদের কাছে আমার আজকের এই টিপসগুলো কেমন লেগেছে, আর এই টিপসগুলো আমি মানার চেষ্টা করি, আপনারা সবাই চেষ্টা করবেন মানতে। আর যাদের ভালো না লাগে তারা না মানবেন, সমস্যা নাই। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।